জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজ আপনাদের জন্য থাকছে হেমন্ত দত্তের কাহিনী অবলম্বনে মণিহারা, নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, সাউন্ড ও পোস্টার ডিজাইনে আমি কৃষ্ণেন্দু, অন্যান্য চরিত্রে আরফান আলী খান, ফারহিন নাজ, সৌরেন চট্টোপাধ্যায়, স্বাগতা চট্টোপাধ্যায়, পৌলমী মাইতি, অর্পিতা হাজরা, এম চন্দন। শুরু হচ্ছে আজকের গল্প হেমন্ত দত্তের কাহিনী অবলম্বনে মণিহারা। বিছানায় শুয়ে যেন ঘুম আসতে চাইল না দীপানের। বেশ কয়েকদিন ধরেই তাকে দেখতে পাচ্ছে দীপান। রাত গভীর হলে সে আসছে আর তাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে প্রবলভাবে। আজ শুয়ে থেকেই তার মনে হচ্ছে আজ রাতে বোধহয় সে আবার আসবে। একবার পাশে তাকালো, দেখল নন্দিনী ঘুমিয়ে গেছে। ঘুমের ভারী শ্বাসের সাথে ওঠানামা করছে তার বুক। একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো, এবার দেখল ঘড়ির কাঁটাটা 12টার ঘর পার করছে। নিজেকে বোঝানোর জন্য সে মনে মনে ভাবল, দূর, এসব তার মনের ভুল। 6 বছর আগে কি একটা ঘটে গিয়েছিল তার জন্য এখনো। তাছাড়া এই ঘটনাটায় তার তো কোনো হাত ছিল না। হঠাৎই রাস্তার বাঁক থেকে সে ছুটে এসেই না, এসব আর ভাবতে চায় না দীপান। সেসব মিটে গেছে প্রায় 6 বছর আগে। আর তাছাড়া সে তো মনে মনে ঠিক করেই নিয়েছে ঝালদাতে আর সে কখনোই যাবে না। তাই এত ভেবে আর লাভ কি? পাশ ফিরে শুলো এবার সে। একটু জোর করেই ঘুমটাকে আনতে চাইল তার দু চোখে। বেশ কিছুক্ষণ দেওয়াল ঘড়ির টিক টিক শব্দটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল দীপান। আর তখনই সে এলো, এখনো হাতে ধরা ফুলের থোকাটা। ওই তো ধীর পায়ে দীপানের দিকেই এগিয়ে আসছে। চোখের তলা দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের স্রোত। তার থেকেও ভয়ঙ্কর যেটা, মেয়েটার চোখের মণি দুটোই নেই। তার পরিবর্তে সেখানে নিকষ কালো অন্ধকার। সেই মণিহারা মেয়েটির মুখে কেমন একটা হিংস্র ভঙ্গি করে এগিয়ে এলো আরো কাছে। আর দীপান সেই মুহূর্তে ওই পরিস্থিতি দেখে ভয়ে চিৎকার করে উঠল। তুমি? নন্দিনী জোরে ঠেলা দিল দীপানকে। এই দীপান, কি হলো? এরকম চিৎকার করছো কেন? নন্দিনীর ঠেলা খেয়ে এক প্রকার লাফিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো দীপান। দেখল এই হালকা শীতেও তার শরীর থেকে দর দর করে ঘাম ঝরছে। নিজেকে থিতু করতে একটু সময় নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, না, আসলে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই। কি স্বপ্ন বলো তো? এই নিয়ে 3 বার একই রকম হলো এক সপ্তাহে। আসলে একটা 10 বছরের মেয়ে। না না, বাদ দাও, সব আলতু ফালতু স্বপ্ন। চলো
শুয়ে পড়ো এখন, বাদ দাও ওগুলো। বলেই দীপান শুয়ে পড়ল। কিন্তু নন্দিনীর কপালে যেন কেমন একটা দুশ্চিন্তার রেখা খেলে গেল। দীপান কিছু লুকোতে চাইছে তার কাছ থেকে। কেন একটা মেয়ের কথা বলতে গিয়েও যেন পারল না সে। কার কথা বলতে চাইছে দীপান? মনের ভেতর মাকড়সা যেন হাজার প্রশ্নের জাল ছড়াতে শুরু করেছে। নাইট ল্যাম্পের নীলচে আলো এসে পড়েছে দীপানের মুখে। আর চোখে একবার দেখল নন্দিনী নীলচে আলো এসে পড়া দীপানের মুখটাকে। নন্দিনীর মনে হলো দীপানের মুখটা যেমন দেখতে সে অভ্যস্ত, তেমনটা যেন এই মুহূর্তে আর নেই। কেমন একটা অপরিচিত লাগছে তাকে। মনের ভেতর বেশ কিছুটা স্বস্তি নিয়ে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল সে। একটু আগে ছেড়ে যাওয়া ঘুমটাকে ধরতে চাইছে আবার। সবেমাত্র ঘুমের একটা ঘোর এসেছে তার চোখে। ঠিক তখনই কানে এলো শব্দটা। কানটা খাড়া করে বুঝতে চাইল শব্দটাকে। একটু পরেই বুঝতে পারল শব্দটা আসছে দরজার বাইরে থেকে, যেন কেউ নিঃশব্দে হেঁটে চলেছে সেখান থেকে। কে হতে পারে? এই বাড়িতে লোকজন অনেক, কিন্তু এত রাতে তাদের দরজার সামনে দিয়ে হাঁটাহাঁটির তো কোনো কারণই নেই। মিনু মাসি বাড়ির পশ্চিম প্রান্তে তার ছোট্ট ঘরটায় থাকে। এদিকটায় মাঝে সাঝে আসে বটে, কখনো সখনো কোনো ঔষধের দরকার পড়লে। কিন্তু তাই যদি হয়, তাহলে কি মিনু মাসি তাকে না ডেকে চলে যাবে? নন্দিনী একবার ভাবল, তাহলে মনের ভুল হবে হয়তো। তাই সে আবার পাশ ফিরে শুতে গেল। আর ঠিক তখনই ডাকটা সে শুনতে পেল। কেউ একটা অতি প্রাকৃতিক স্বরে যেন তাকে ডেকে চলেছে মা মা বলে। লাফিয়ে উঠে পড়ল নন্দিনী। এক পলকে দীপানকে দেখেই দ্রুত ছুটে গিয়ে খুলল ছিটকিনিটা। আর তখনই এক ঝলকা ঠান্ডা বাতাস হু হু করে এসে ঘরের ভেতর ঢুকল আর তাকে কাঁপিয়ে তুলল। দাঁতের পাটি দুটো যেন ঠক ঠক করে উঠল একবার। কিন্তু চোখ মিলে দেখেও দীর্ঘ বিস্তৃত করিডোরে কাউকে দেখতে পেল না। কেউ তো নেই এখানে। তাহলে কে তাকে এরকম মামা বলে ডাকলো? নন্দিনীর বিয়ে হয়েছে আজ প্রায় বছর 5, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। যদিও ডাক্তার দেখিয়েছে অনেক, কিন্তু সুরাহা হয়নি। সেই অতৃপ্ত মাতৃসত্তাই কি তাহলে এই ভ্রমের সৃষ্টি করল? মনের মধ্যে বেশ কিছুটা অস্বস্তি নিয়ে ফেরার জন্য ঘুরল। আর ঠিক তখনই চোখটা আটকে গেল করিডোরে পড়ে থাকা জিনিসটার দিকে। সিলিংয়ের আবছা আলোয় জিনিসটা যেন অদ্ভুত দেখাচ্ছে। আলতো পায়ে এগিয়ে গেল। দেখল এক থোকা পাহাড়ি ফুল করিডোরের মেঝেতে পড়ে। সে এটা দেখে মনে মনে ভাবল, এটা এখানে কি করে এলো? কিছুটা ভ্রু কুঁচকে তুলে নিল ফুলের থোকাটা। আর ঠিক তখনই কানের কাছে আবার কেউ যেন ফিস ফিস করে বলল। ঘাড়ের কাছে কারো যেন গরম নিঃশ্বাস। ঘুরে তাকালো নন্দিনী, কিন্তু গভীর রাতের নিকষ কালো অন্ধকার আর সিলিং থেকে নামা নীলচে আলো ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাইরের শীতল ঠান্ডা বাতাস আর একবার কাঁপিয়ে দিল নন্দিনীকে। ভেতরটা কেমন যেন গুড়গুড় করে উঠল তার। বুকের মধ্যে কেমন একটা চরম অস্বস্তি নিয়ে ভেতরে এলো নন্দিনী। নিঃশব্দে শুয়ে পড়ল বিছানায়। হঠাৎ দীপান
ঘুম জড়ানো গলায় বলে উঠল, কি হলো? কোথায় গিয়েছিলে? আরে একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তারপর একটু অপেক্ষা করলো দীপান আর কিছু বলে কিনা তার জন্য। কিন্তু একটু পরেই দীপানের ভারী নিঃশ্বাস বলে দিল সে ঘুমের মধ্যে ডুবে গেছে। আবার একটা আলতো শ্বাস ছেড়ে পাশ ফিরে শুয়ে পড়ল নন্দিনী। হাতে ধরা পাহাড়ি ফুলের থোকাটা অজান্তেই সে জড়িয়ে ধরল বুকের কাছে। আর ঠিক তখনই মনে হলো কেউ যেন নরম হাত দিয়ে জড়িয়ে ধরেছে তাকে। কিন্তু এবারে ভয় নয়, কেমন এক ভালো লাগায় মনটা ভরে গেল। তৃষিত মাতৃস্নেহ একটু হয়তো প্রশমিত হলো তার। কিন্তু নন্দিনী যদি জানতো এই পাহাড়ি ফুলের থোকাটাই কত বড় অভিশাপ হতে চলেছে তার জীবনে, সে তো জানতো না কত বড় দাম সে দিতে চলেছে এর জন্যে। সকালে চায়ের কাপটা হাতে নিয়ে ঘরে ঢুকতে গিয়েই একটু থেমে গেল নন্দিনী। শ্বশুর মশাই সোফায় বসে খবরের কাগজে মুখ গুঁজে আছেন। মনে মনে ভাবল আজ চা দিতে দেরি হলো বলে কি জানি ক্ষুণ্ণ হয়েছেন নাকি। আসলে শেষ রাতে এমন চোখটা ঘুমে জড়িয়ে এলো যে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেল তার। নিঃশব্দে চাটা টেবিলের ওপর নামিয়ে চলে আসছিল, তখনই গম্ভীর শব্দটা তার কানে এলো। একটু দাঁড়াও বৌমা। থেমে গেল নন্দিনী। বুকের ভেতরটা একটু ঢিপ ঢিপ করছে তার। কে জানে কি বলবেন এবার। তোমার তৈরি হতে কতক্ষণ সময় লাগে? কেন বাবা? নন্দিনী ঘুরে বেশ কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল। দীপানের সাথে তুমিও যাবে, ওখানে সপ্তাহখানেকের বেশি হয়তো থাকতে হবে। আমি একা ওকে পাঠাতে সাহস পাচ্ছি না। নন্দিনী জানে দীপানকে হঠাৎই আজ দুপুরে ঝালদা যেতে হবে। ওয়াটার প্ল্যান্টে কিছু একটা সমস্যা হয়েছে, সেটার কাজেই যেতে হবে দীপানকে। কিন্তু বাবা তাকে যেতে বলছেন কেন? দীপানকেই বা একা পাঠাতে সাহস হচ্ছে না কেন ওনার? কোনো কিছুই বুঝতে না পেরে নন্দিনী কিছুটা বোকার মতো তাকিয়ে রইল শ্বশুরমশাইয়ের দিকে। শ্বশুরমশাই খবরের কাগজটা টেবিলে নামিয়ে রেখে চায়ে চুমুক দিতে দিতে বললেন, তুমি কি কিছু বলবে? নন্দিনী জানে তার শ্বশুরমশাই যখন একবার ঠিক করেছেন তখন সেটার কোনো নড়চড় আর হবে না। তাই সে মৃদু হেসে বলল, না বাবা। তাহলে দ্রুত গোছগাছ করে নাও। ওখানে গিয়ে কোনো রকম অসুবিধে বোধ করলে আমায় ফোন করবে। আর দেখো ইডিয়টটা যেন হুটহাট ক্যামেরা ঝুলিয়ে না বেরিয়ে যায় এখানে সেখানে। বেশ, এখন যাও। আর একটা কথা, মিনুকেও তোমাদের সাথে যেতে বলেছি। বলেই তিনি আবার চায়ের কাপে মন দিলেন। নন্দিনীও আলতো মাথা নেড়ে বেরিয়ে এলো। দুপুরে খাওয়া দাওয়া সেরে 12টার আগেই বেরিয়ে পড়ল সকলে মিলে নিজের বাড়ির গাড়ি করে। কিন্তু নন্দিনীর যেন দীপানকে কেমন লাগছে সেই সকাল থেকেই। মুখটা কেমন যেন ফ্যাকাশে, কথা প্রায় বলছেই না। কি এমন হলো দীপানের? তার শ্বশুরমশাইও কি একটা যেন বলছিলেন একা ছাড়ার ব্যাপারটা নিয়ে। নন্দিনী জানে দীপান ব্যবসা বিশেষ একটা পছন্দ করে না, তাই কলকাতায় তাদের যে লেদের কারখানা আছে সেখানে যেতে হলেও সে খুব গজগজ করে। রেগে গিয়ে বলে, শালা মরতে আমাকে অমরেশপুরীটার কাছেই আমাকে ভগবান পাঠালো। নন্দিনী জানে এসব তার রাগ ও বিরক্তির কথা, কিন্তু সকালবেলায় ঝালদা যেতে হবে খবরটা শুনে কেমন যেন
ফ্যাকাশে হয়ে গেল দীপান। মুখে যেন কোনো এক অজানা আতঙ্কের ছাপ। কিন্তু কিসের এত ভয় পাচ্ছে দীপান? আর চোখে একবার দীপানের দিকে তাকালো নন্দিনী। প্রায় ঘন্টা 6 হয়ে গেল তারা বেরিয়ে এসেছে, কিন্তু দীপান সেভাবে কোনো কথাই বলেনি। বেশিরভাগ সময়টাই জানালার বাইরে তাকিয়ে থেকেছে সে। মাঝে একবার ব্রেক নিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য, তখনও 2-1টা দায় সারা উত্তর ছাড়া কিছুই শোনা যায়নি দীপানের মুখে। নন্দিনী এখন দেখল দীপান জানালা দিয়ে কেমন একটা অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কাউকে কি খুঁজছে দীপান? কাকে খুঁজছে? কিছু তো একটা ঘটনা আছে যা নন্দিনীর অজানা। কি সেই ঘটনা? তার বিয়ের আগে কিছু কি ঘটেছিল? হালকা হালকা যেন শুনেছিল তাদের বিয়ের বছরখানেক আগে দীপান ঝালদায় গিয়ে বড় রকমের একটা শরীর খারাপ বাঁধিয়ে বসে। তাই নাকি হঠাৎ কাজ ছেড়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসেন তার শ্বশুরমশাই। তারপর থেকে ঝালদার ওয়াটার প্ল্যান্টের দেখাশোনা মূলত শ্বশুরমশাইই করতেন। কিন্তু গত মাসে তার শ্বশুরমশাইয়ের দ্বিতীয়বার হার্টের সমস্যা হওয়ার পর এত দূর জার্নি তো তার শরীর আর নিতেই পারবে না, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে দীপানকে। কিন্তু নন্দিনীর মনে ঘুরছে অন্য প্রশ্ন। শুধু শরীর খারাপ হয়েছিল বলেই কি ভয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে দীপানের মুখ, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? যে রহস্যটা হয়তো অনেকেই জানে, শুধু তারই অজানা। প্রশ্নগুলো কটকট করে কামড় বসাচ্ছে তার মনের ভেতর। তাই থাকতে না পেরে দীপানের কাঁধটা আলতো করে নাড়িয়ে বলল, কি হয়েছে কি তোমার বলো তো? এরকম লাগছে কেন? কি হবে আবার? এমনি। দীপানের এই এড়িয়ে যাওয়াটা নন্দিনীর মনের ধোঁয়াশাটাকে আরও বাড়িয়ে দিল। তাই কিছুটা কঠিন স্বরে জিজ্ঞাসা করল, তুমি কি কারো দেখা পাওয়ার আশা করছো? কথাটা শুনে চমকে ঘুরে তাকালো দীপান। কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? নন্দিনী কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই ড্রাইভার সজোরে গাড়ির ব্রেক কষল। হুমড়ি খেয়ে কিছুটা এগিয়ে গেল নন্দিনী আর দীপান দুজনেই। মিনু মাসি একটা আওয়াজ করে উঠল। নন্দিনী তাকিয়ে দেখল মিনু মাসির কপালটা গাড়ির দেওয়ালে ঠুকে কেটে গেছে বেশ কিছুটা, রক্ত গড়াচ্ছে সেখান থেকে। নন্দিনী চট করে ব্যাগ থেকে একটা কটনের বল বের করে মিনু মাসির হাতে দিল। আরে আরে এটা নাও, এটা নাও, চেপে ধরো, ঠিক আছে? ড্রাইভার সুধীরদার দিকে তাকিয়ে বেশ কিছুটা ঝাঁঝিয়ে বলল, কি হলোটা কি? এভাবে কেউ ব্রেক কষে? কিন্তু নন্দিনী অবাক হয়ে দেখল সুধীরদার মুখটাও কেমন যেন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ঠোঁট দুটো কাঁপছে তার তিরতির করে। নন্দিনী বেশ কিছুটা বিরক্ত হয়ে দীপানের দিকে তাকালো। এবার দেখল তার মুখও ফ্যাকাশে সাদা, চোখ বেশ কিছুটা বিস্ফারিত। নন্দিনী বুঝতে পারছে না কি এমন হলো, দুজনেরই চোখ মুখের অবস্থা এরকম কেন। আর বুঝতে পারল না বলেই বিরক্তিটা যেন আরো বেড়ে গেল। তাই সে চেঁচিয়ে উঠল এবার, কেউ কি আমায় বলবে কি হয়েছে? দেখলেন না ম্যাডাম, সে পেরিয়ে গেল। নন্দিনীর ভ্রুজোড়া কুঁচকে গেল আপনা হতেই। কঠিন স্বরে সে জিজ্ঞাসা করল, কে পেরিয়ে গেল? সুধীরদা এবার দীপানের দিকে তাকালো, তারপর ভয়ার্ত কণ্ঠে বলল, সেই মেয়েটা রাস্তার বাঁক থেকে বেরিয়েছেই গাড়ির সামনে দিয়ে ছুটতে বেরিয়ে গেল। সুধীরদার কথা শুনে নন্দিনী রাস্তার দিকে তাকালো, দেখল সেখানে অন্ধকার গুঁড়ি মেরে নামছে। পাশে তাকালো,
সেখানেও সন্ধ্যের অন্ধকারের ছাপ, কিন্তু কোনো মেয়েকে সে দেখতে পেল না। তাই একরকম আশ্চর্য হয়ে সে জিজ্ঞাসা করল, কই কোথায় মেয়ে? ড্রাইভার কিছু বলার আগে দীপান জিজ্ঞাসা করল, আর কতক্ষণ লাগবে সুধীরদা ঝালদা পৌঁছাতে? প্রশ্নটা শুনে সুধীরদা যেন একটু অবাকই হলো, তাই বোকা বোকা চোখ করে তাকিয়ে উত্তর দিল, স্যার মিনিট 10 লাগবে। বেশ, তাড়াতাড়ি চলো। বলে তাড়া দিল দীপান। গাড়ি চলতে শুরু করলো আবার। মিনু মাসি মুখে যন্ত্রণার ভঙ্গি করে কপালটা চেপে ধরে বসে আছে। দীপান জানালা দিয়ে তাকিয়ে আছে অন্ধকারের দিকে, আর নন্দিনী ভেবে চলেছে, কে এই মেয়েটি, কেন এইভাবে গাড়ির সামনে দিয়ে দ্রুত ছুটে অদৃশ্য হয়ে গেল? কি বলতে চাইছে সে? আর কি দেখা হবে তার সাথে? হাজারো প্রশ্ন মাথার ভেতর সাপের মতো ফনা তুলে ফোঁস করছে। চরম দুশ্চিন্তায় চোখ বুজল নন্দিনী। কিন্তু যদি একবার গাড়ির জানালা দিয়ে পেছনের দিকে তাকাতো, তাহলে দেখতে পেত তাদের গাড়ির পেছনে সমান তালে তাদের সাথেই ছুটে চলেছে বছর 10 একটি মেয়ে, যার হাতে এক থোকা পাহাড়ি ফুল, আর মণিহারা চোখ থেকে ঠিকরে বের হচ্ছে আগুন। আজ দুপুরে বেশ খানিকটা ঘুমোলো নন্দিনী। কালকে রাস্তায় ওই অদ্ভুত ঘটনাটা, মিনু মাসির কপালের আঘাত, আর নতুন জায়গায় নতুন বিছানা, সব মিলিয়ে রাতে ঘুম খুব ভালো হয়নি তার। দীপান সকাল হতেই বেরিয়ে গেছে, প্ল্যান্টেই লাঞ্চ সেরে নেবে, ফিরতে সন্ধে হয়ে যাবে বলে গেছে। মিনু মাসিও হয়তো এখনো ঘুমোচ্ছে। কটেজটা একটু নির্জন এলাকায় বলে গোলমাল বা কোনো আওয়াজ সেরকম এখানে নেই, তাই ঘুমটা বেশ গভীরই ছিল। হয়তো আরেকটু ঘুমোতো, কিন্তু মনে হলো দুটো নরম হাত যেন তাকে জড়িয়ে ধরেছে, আর কেমন একটা অলৌকিক স্বরে তাকে ডাকছে। ভালো করে কিছু বোঝার আগেই যেন হাত দুটো অদৃশ্য হয়ে গেল, আর ঘুমটা আচমকা ভেঙে গেল নন্দিনীর। উঠি করছে, ঠিক তখনই বাইরে চিৎকারটা শুনতে পেল সে। সুধীরদা যেন চেঁচিয়ে কাউকে কিছু বলছে। এখানে আবার কে এলো? কার ওপর এরকম চেঁচাচ্ছে সুধীরদা? বিছানা ছেড়ে উঠে সে দেখতে গেল, আর তখনই সুধীরদার ভয়ঙ্কর আর্তনাদটা কানে এলো। দৌড়ে গেল নন্দিনী, আর যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। সুধীরদা মাটিতে পড়ে ছটপট করছে, রক্তে ভিজে যাচ্ছে গোটা শরীর। কাঁপা কাঁপা পায়ে আরও কিছুটা এগিয়ে গেল নন্দিনী সুধীরদার দিকে, আর যা সে দেখতে পেল তাতে গোটা শরীর অবশ হয়ে গেল তার। সুধীরদার চোখ দুটো কেউ যেন খুবলে তুলে নিয়েছে, সেখান থেকে রক্ত বের হয়ে আসছে স্রোতের মতো। সুধীরদা জড়ানো গলায় মো মো বলে কিছু একটা বলতে চাইছে, কিন্তু নন্দিনী শত চেষ্টা করেও বুঝতে পারছে না সেই শব্দটার মানে। আরো একবার থরথর করে কেঁপে উঠল নন্দিনীর শরীরটা। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারল না সে। আর ঠিক তখনই কানের কাছে মিনু মাসির ভয়ার্ত চিৎকার শুনতে পেল। মাগো, কি করে এমন হলো দিদিমণি? আমি তো বাথরুমে ছিলাম, কিছু শুনতে পাইনি। কি করলো এমন? তুমি তুমি দাদাবাবুকে ফোন করো। মিনু মাসি আরো কিছু বলে চলল, কিন্তু সেসব নন্দিনীর কানে ঢুকলো না।
দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো নন্দিনী। বিছানায় পড়ে থাকা ফোনটা তুলে নিয়ে রিং করলো দীপানকে। তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো। কেন, কি হয়েছে কি? সুদিদার। কথাটা যেন গলাতেই আটকে গেল নন্দিনীর। দীপানের উদ্বিগ্নতার মাত্রা চড়ল আরো কিছুটা। আরে কি হয়েছে সুধীরদার? নন্দিনী, নন্দিনী, হ্যালো নন্দিনী, কি হয়েছে এটা কি? কিন্তু নন্দিনীর গলা থেকে ভয়ার্ত কান্না ছাড়া আর কিছুই শোনা গেল না। কয়েক মিনিটের মধ্যেই ঊর্ধ্বশ্বাসে হাজির হলো দীপান। আর কটেজে পা দিয়েই সুধীরদার অচেতন রক্তস্নাত দেহটা দেখে ভয়ে মুখ তার ফ্যাকাশে হয়ে গেল। বড় বড় চোখ করে দাঁড়িয়ে থাকা মিনু মাসির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কে করলো এমন? কে করলো? মিনু মাসি কিছু উত্তর দেওয়ার আগেই নন্দিনী ঘরের ভেতর থেকে দৌড়ে এসে বলল, তুমি তুমি আগে গাড়িটা গেটের কাছে নিয়ে এসো। সুদিতাকে কাছাকাছি কোনো হসপিটালে পাঠাবার ব্যবস্থা করতে হবে এক্ষুনি। কিন্তু নন্দিনীর এই আকুলতা যেন স্পর্শ করল না দীপানকে। সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। নন্দিনী কষ্ট, বিরক্তি আর ভয় মেশানো গলায় বলল, আরে আরে কি হলো কি? যাও, আমি একবার বরং বাবাকে ফোন করি। বলেই আবার ছুটল ঘরের ভেতরে। শ্বশুর মশাইকে ফোন করে এসে নন্দিনী দেখল সুধীরদাকে নিয়ে চলে গেছে দীপান। মিনু মাসি কটেজের গেট ধরে তখনও দাঁড়িয়ে। সন্ধ্যের অন্ধকার ছায়া ফেলেছে কটেজের সামনের বাগানটায়। সেই আবছা অন্ধকারের মধ্যে নন্দিনী দেখল বাগানের বেশ কিছু ফুল গাছের মাথা কেউ নির্দয়ভাবে ভেঙে দিয়েছে। মনে মনে ভাবল, তাহলে কি কোনো ছোট ছেলে বা মেয়ে বদমাইশি করে ফুল গাছগুলোকে নষ্ট করে দিচ্ছিল বলে সুধীরদা কিছু বলেছে? নন্দিনী যখন বিছানা ছেড়ে উঠবো করছিল তখন সুধীরদাকে চিৎকার করতে শুনেছিল সে। কিন্তু কাউকে বকাবকি করার জন্য কি কেউ এভাবে চোখ খুবলে নেয়? নাকি সেটা কোনো ছোট্ট শিশুর পক্ষে সম্ভব? তাহলে কি ওই ছোট্ট ছেলে বা মেয়েটি কোনো স্বাভাবিক শিশু নয়? কে তাহলে সে? আর ভাবনাটা মাথায় আসতেই বুকের ভেতরটা শিরশির করে উঠল নন্দিনীর। মন বলে উঠল ভয়ঙ্কর কোনো জালে জড়িয়ে পড়ছে তারা। কিন্তু কি সেই জাল? কে অদৃশ্য হাতে গুটিয়ে চলেছে সেই জাল? সেই জাল কেটে বের হবার উপায় বাকি। মনের ভেতর হাজার প্রশ্ন নিয়ে নন্দিনী আবারও ঘরের ভেতরে পা বাড়ালো। বেশ অনেকটা রাতেই ফিরল দীপান। গেটের লোহার দরজাটা খোলার আওয়াজ শুনেই ছুটে এলো নন্দিনী। দীপানকে এগিয়ে আসতে দেখে বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে সে জিজ্ঞাসা করলো, সুদিতা কেমন আছে? ডাক্তার কি বললো? অবস্থা ভালো নয়, হয়তো কালকে কলকাতায় রেফার করবে। তুমি মিনু মাসিকে খেতে দিতে বলো আর বাবাকে ফোন করে বলে দাও যে আমরা কালকেই কলকাতা ফিরে যাচ্ছি। মানে ওয়াটার প্ল্যান্টের কাজটা মিটে গেছে? না, তবে এখানে আর আমি একটা দিনও থাকতে চাই না। কেন? তাছাড়া কাজটা কমপ্লিট করে না গেলে বাবা কিন্তু ভীষণ চেঁচামেচি করবে, বলে দিলাম। কেন বোঝো না? এখানে থাকলে সে আমাদের সবকটাকে এভাবেই শেষ করে দেবে। কটেজের ভেতর থেকে আসা মৃদু আলোতেই নন্দিনীর মনে হলো দীপানের মুখটায় যেন ভয়ের একটা ছাপ দেখা দিয়েই আবার মিলিয়ে গেল। কার কথা বলতে চাইছে দীপান? এই সেটা কে যে বারবার তাদের জীবনে এসে অনেক কিছু তালগোল পাকিয়ে দিচ্ছে? আপাতত শান্ত দীপানও যেন অপরিচিত হয়ে যাচ্ছে নন্দিনীর কাছে। তাই কিছুটা কাপা স্বরে জানতে চাইল, তুমি কার কথা বলছো? কেউ না, তুমি তাড়াতাড়ি মিনু মাসিকে খাবার দিতে বলো, যাও। বলেই নন্দিনীকে টপকে কটেজের ভেতর চলে গেল।
নন্দিনীর মনে হলো কোনো একটা ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের আওয়াজ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। বুকের মধ্যে ঝড়ের আওয়াজটা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল মিনু মাসির ঘরের দিকে। রাত তখন অনেক গভীর। নিস্তব্ধ রাতের ঝিঁঝির শব্দ ভেসে আসছে বাইরে থেকে। আজ চোখের পাতা এক করতে পারেনি নন্দিনী। হাজারো প্রশ্ন কাটাকুটি খেলে চলেছে মনের ভেতর নিরন্তর। সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। পাশ ফিরে শুতে গেল নন্দিনী। আর ঠিক তখনই কানে দরজা খোলার আওয়াজটা পেল। কেউ আলতো হাতে কটেজের বাইরের লোহার গেটটা খুলছে। এখানে চুরি টুরি বিশেষ একটা হয় না বলে বাইরের গেটে তালা দেওয়া হয় না, অন্তত নন্দিনী তাই জানে। তাহলে এত রাতে কে কটেজের বাইরে ঢুকছে এরকম চুপি চুপি? একবার দীপানের দিকে তাকালো নন্দিনী। সে পাশ ফিরে ঘুমোচ্ছে। উঠে পড়ল নন্দিনী। নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল বাইরে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল কটেজের বাগানের দিকে। না, কেউ নেই। একটু ভাবলো কি করবে। কটেজের গেটটার দিকে দৃষ্টি ফেলল এবার। আবছা আলোতেও বুঝতে পারল দরজাটা একটুখানি খোলা। তার মানে কেউ এসেছে। সে হয় কটেজের ভেতরে আছে, নয়তো নন্দিনীকে আসতে দেখে পালিয়েছে। কে হতে পারে? কোনো চোর কি? বুকের ভেতরটা অজান্তেই একবার গুড়গুড় করে উঠল তার। তবুও দৃঢ় পায়ে এগিয়ে গেল কটেজের কোণার ঘরটার দিকে, যে ঘরটায় এখন মিনু মাসি আছে। বেশ কিছুটা যেতেই দেখতে পেল তাকে। একটা বছর 10-এর মেয়ে নিঃশব্দে এগিয়ে চলেছে মিনু মাসির ঘরের দিকে। কে এই মেয়েটি? এত রাতে এখানে কি জন্য এসেছে? তাহলে কি চুরি করতেই ঢুকেছে কটেজের ভেতর? আরো কিছুটা এগিয়ে গেল নন্দিনী। তারপর কঠিন স্বরে নির্দেশ দিল, দাঁড়াও। নন্দিনীর নির্দেশ শুনে দাঁড়িয়ে গেছে মেয়েটি। নন্দিনী আরো কিছুটা এগিয়ে গেল। আর তখনই পেছন থেকে ডাকটা এলো, কি হলো নন্দিনী? আরে এত রাতে এখানে কি করছো? ঘুরে দেখলো দীপান বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। এই দেখো, এই মেয়েটা। নন্দিনী মেয়েটাকে দেখতে গেল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না সে। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা পালিয়ে গেল, মনে মনে ভাবল নন্দিনী। দীপান আরো কিছুটা এগিয়ে এসে বেশ কিছুটা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কোন মেয়েটা? এই বছর 10-এর একটা মেয়ে, জানো, কোনো চোরটোর হবে। মিনু মাসির ঘরটার দিকে যাচ্ছিল। নন্দিনী দেখল কথাটা শুনেই দীপানের গলার কণ্ঠিটা একবার ওপর নিচ ওঠানামা করল। তারপর দীপান বেশ কিছুটা যেন দৌড়ে এসে চেপে ধরল নন্দিনীর হাতটা। তারপর টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দ্রুত হাতে তুলে দিল ছিটকিনিটা। নন্দিনী শুধু অবাক চোখে দেখে যেতে লাগলো দীপানকে, কিন্তু একটাও প্রশ্ন করল না। নন্দিনী জানে প্রশ্ন করে লাভ নেই, তাকে অন্যভাবে জানতে হবে, অন্য কোনো উপায়ে। নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল সে। মনে মনে ভাবতে লাগলো, কি সেই উপায়? খুব ভোরে দীপান বেরিয়ে গেছে। সুধীরদাকে কলকাতায় নিয়ে যেতে হয়েছে। একটু আগে শ্বশুরমশাই ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন এখানে তার আসার দরকার আছে কিনা।
অবশ্য তিনি এখানকার থানায় একটা ইনফর্ম করে দিয়েছেন, আর নন্দিনীকে একটা ফোন নাম্বার দিয়েছেন দরকার হলে যোগাযোগ করার জন্য। মিনু মাসি এখন রান্নার কাজে ব্যস্ত। নিজেকে গুছিয়ে নিয়ে নন্দিনী এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দেখল মিনু মাসি তখন মাছ ভাজার জন্য মাছের টুকরোগুলোয় নুন হলুদ মাখাচ্ছে। নন্দিনী সেখানে উপস্থিত হতেই মৃদু হেসে মিনু মাসি জিজ্ঞাসা করল, কি দিদিমণি, চা খাবে নাকি আবার? নন্দিনী মনে মনে ছক কষে নিল। মিনু মাসির কাছ থেকে খবরটা বের করতে হলে কায়দা করে কথাটা পারতে হবে। তাই আলতো হাসি হেসে বলল, 2 কাপ বসাও, একসাথেই খাই। দাঁড়াও দিদিমণি, আগে মাছগুলো তেলে ছেড়ে দিই, তারপর বসাচ্ছি। গরম তেলে মাছগুলো পড়তেই চড়বড় করে আওয়াজ তুলল। নন্দিনী আরও একবার মনে মনে গুছিয়ে নিল বিষয়টাকে। একটু পরে মিনু মাসি দুজনের জন্য 2 কাপ চা করে আনলো। চায়ের আলতো একটা চুমুক দিয়ে নন্দিনী জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার দাদাবাবু তো এর আগে একবার ঝালদায় এসেছিল, তখন ঠিক কি হয়েছিল যে হঠাৎ ফিরে যেতে হয়েছিল? কথাটা শুনে মিনু মাসি যেন চোখ একটু বড় করে তাকালো নন্দিনীর দিকে। তারপর মৃদু স্বরে বলল, আমি ঠিক জানি না দিদিমণি। না, তুমি জানো, তোমরা সবাই জানো, কিন্তু আমার কাছে লুকিয়ে রেখেছো। মিনু মাসি এবার স্থির চোখে তাকালো নন্দিনীর দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেদিন দাদাবাবু সুধীরদার সাথে গাড়ি করে ক্যামেরা ঝুলিয়ে বের হয়েছিল সাহেব বাঁধে পাখির ছবি তুলবে বলে। যাবার সময় বলে গিয়েছিল ফিরতে সন্ধে হবে, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসে কেমন পাগল পারা হয়ে। ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়, তারপরে কেমন যেন হয়ে গিয়েছিল। পরের দিনই বড়বাবু কলকাতা থেকে এসে সকলকে ফিরিয়ে নিয়ে যান। সুধীরদা তো এই ঘটনার পর কাজই ছেড়ে দিয়েছিল। বড়বাবু অনেক বলে কয়ে আবার কাজে লাগান। দাদাবাবুর এমন অবস্থা হয়ে গিয়েছিল যে বেশ কয়েক সপ্তাহ মানসিক হাসপাতালে ভর্তি ছিল। সব সময় কেমন যেন একটা আতঙ্কে থাকতো, কি যেন একটা প্রায় বলতো। একটু থামলো মিনু মাসি। তারপর হঠাৎ মনে পড়েছে এমন একটা ভঙ্গিমা করে আবার বলতে শুরু করলো, ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমের ঘরে চিৎকার করে বলতো, কে তুমি? তারপর একটু একটু করে সব ঠিক হয়ে যায়, দাদাবাবু আগের মতো। মিনু মাসি বলে চলল অনেক কিছু, কিন্তু নন্দিনীর কানে এখন যেন তালা পড়ে গেছে। বুকের ভেতর কেউ যেন প্রবল বেগে হাতুড়ি পেটাচ্ছে। এখানে আসার আগের রাতেও দীপান কি একটা স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিল, কে তুমি বলে। ধীর পায়ে বের হয়ে এলো নন্দিনী, কপালে দুশ্চিন্তার বলিরেখা। মন বলছে এই সমস্ত ঘটনার মধ্যে অবশ্যই যোগসূত্র আছে। গতকাল রাতের মিনু মাসির ঘরের দিকে কোনো এক 9-10 বছরের মেয়ের এগিয়ে যাওয়া, সুধীরদার চোখ খুবলে নেওয়া, গাড়ির সামনে দিয়ে দ্রুত কারো অদৃশ্য হয়ে যাওয়া, আর দীপানের স্বপ্নে ভয়ার্ত চিৎকার করে ওঠার মধ্যে অবশ্যই কোনো যোগসূত্র আছে। আর সেই যোগটা মোটেও স্বাভাবিক বা সুখকর নয়। নন্দিনী দারুণভাবে বুঝতে পারছে একটা অশুভ ছায়া একটু একটু করে গ্রাস করছে তাদের। কিন্তু এই ছায়া কেটে বের হবার উপায় কি? চরম এক অশান্তি বুকের মধ্যে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল নন্দিনী। আর ঠিক তখনই জানালার পাশ থেকে মিষ্টি একটা গান ভেসে এলো। কেউ একজন নিজের মনে গান গেয়ে চলেছে, খুব পরিচিত একটা লোকগীতি গান।
বেশ কিছুক্ষণ আগ্রহ নিয়ে শুনল গানটা। তারপর বিছানা ছেড়ে উঠে জানালার ধারে গেল। সে গিয়ে দেখে একটি ফুটফুটে মেয়ে নিজের মনে একটা ফুল ঘোরাতে ঘোরাতে গান গেয়ে চলেছে সামনের রাস্তা থেকে। মেয়েটিকে খুব চেনা চেনা লাগছে নন্দিনীর। কোথায় যেন দেখেছে তাকে, কিন্তু মনে করতে পারল না কিছুতেই কোথায় দেখেছে। তবে একটা জিনিস দেখে বড় হাসি পেল তার। ওইটুকু মেয়ে, চোখে কেমন বড়দের মতো কালো সানগ্লাস পরে আছে। সে মনে মনে ভাবল, আচ্ছা পাকা বুড়ি তো। তারপর কি একটা ভেবে সে ডাক দিল, এই মেয়ে শোন। নন্দিনীর ডাক শুনে মেয়েটি থামল। তারপর ধীর পায়ে এগিয়ে এলো জানালার কাছে। মেয়েটির গান শুনে একটু আগে নন্দিনীর মনে যে দুশ্চিন্তার ঝড় উঠেছিল তা যেন হঠাৎ করেই স্তিমিত হয়ে গেল। তাই মৃদু হেসে সে জিজ্ঞাসা করল, কি নাম রে তোর? মনি। মেয়েটি কাটা কাটা স্বরে বলল। নন্দিনী মেয়েটির উত্তর দেবার ভঙ্গিতে বেশ মজা পেল। তাই আরও খানিকটা আগ্রহ নিয়ে সে জিজ্ঞাসা করল, এরকম গান তোকে কে শেখালো? নিজে নিজেই। বাবা, নিজে নিজেই? তা কোথায় বাড়ি রে তোর? মেয়েটা হাতের ফুলটা ঘোরাতে ঘোরাতে বলল, ওই ওখানে রাস্তার বাঁকের কাছে। ও আচ্ছা, তা তুই এরকম চশমা পরে আছিস কেন? নন্দিনীর প্রশ্নে মেয়েটি কিছুটা যেন নড়ে উঠল। মুখে খেলে গেল একটা অদ্ভুত হাসি। তারপর দ্রুত হাতে চশমাটা খুলে বলল, কারণ এটা। নন্দিনীর মুখে বিদ্যুতের একটা চাবুক আছড়ে পড়ল। শরীরটা তার কেঁপে উঠল থরথর করে। মেয়েটির চোখ দুটো এমন কেন? এই মুহূর্তে মেয়েটি স্থির চোখে তাকিয়ে আছে নন্দিনীর দিকে। মুখে একটা কঠিন হাসি, আর চোখে নিকষ কালো অন্ধকার। নন্দিনী আরো কিছুটা বোঝার আগেই মেয়েটি কেমন যেন একটা অলৌকিক স্বরে ডাক দিল, আর সাথে সাথে ভয়ঙ্কর হাসি। ভীষণভাবে নড়ে উঠল নন্দিনী। তার মন বলে উঠল, এই কি তবে সেই মেয়ে যে বারবার তাদের মাঝে এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যাচ্ছে? কে এই মেয়ে? দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে দৌড় দিল নন্দিনী। যেমন করেই হোক তাকে ধরতেই হবে, জানতে হবে সে কি চায়। লোহার গেটটা খুলে পাগলের মতো ছুটতে রাস্তায় নামলো নন্দিনী। পিছন থেকে মিনু মাসি চিৎকার করে উঠল, দিদিমণি, এভাবে কোথায় ছুটে যাচ্ছ? কিন্তু সেসব কথা নন্দিনীর কানে আসার আগেই সব মিলিয়ে গেল। রাস্তায় বেরিয়ে পাগলের মতো মেয়েটিকে খুঁজল নন্দিনী। দেখল মেয়েটা বেশ কিছুটা দূরে হেঁটে চলেছে সামনের রাস্তা ধরে। এক মুহূর্তে নন্দিনীর মনে হলো মেয়েটা হাঁটছে না, যেন যেন বাতাসে উড়ে চলেছে। শরীরের সমস্ত শক্তি জড়ো করে দৌড় দিল নন্দিনী। এই মেয়ে শোন, দাঁড়া বলছি, দাঁড়া। মেয়ে শোন, দাঁড়া, দাঁড়া বলছি। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর রাস্তার বাঁকটায় এসে থেমে গেল নন্দিনী। বুকটা ওঠানামা করছে হাপরের মতো। কপাল থেকে ঘাম ঝরে পড়ছে দরদর করে। একবার থিতু করল নিজেকে। বাঁকটার কাছে এসে মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু কোন দিকে গেল মেয়েটা? নন্দিনীর মন বলছে এই মেয়েটাকে ধরতে পারলেই অনেক কিছুর সমাধান হয়ে যাবে। তার থেকেও বড় যেটা, এই মেয়েটা যদি সত্যিই সুধীরদাকে এমন ভয়ঙ্করভাবে আঘাত করে থাকে, তাহলে তাকে এভাবে খোলা অবস্থায় ছেড়ে দেওয়া ঠিক হবে না। আরও একটা জিনিস তাকে জানতে হবে, এই মেয়েটার কিসের এত আক্রোশ তাদের ওপর? দীপানের সাথেই বা তার সম্পর্কটা ঠিক কী? আর এই সব ছাড়িয়ে আর একটা কৌতূহল চুম্বকের মতো টানছে নন্দিনীকে।
মেয়েটার চোখের মণি দুটো এরকম কেন? যেন মনে হলো চোখের মণি দুটো নেই। আরও একবার রাস্তার দিকে তাকালো নন্দিনী। দেখল একদিকে জঙ্গল শুরু হয়েছে আর অন্যদিকে বিস্তৃত মাঠ। বিস্তৃত মাঠে যত দূর দেখা যায় ভালো করে দেখল সে। তারপর ঝটিতে ঘুরে ঢুকলো জঙ্গলের ভেতর। উদ্ভ্রান্তের মতো খুঁজতে লাগলো মেয়েটিকে, কিন্তু কোথাও তার চিহ্ন পেল না। আরও ভেতরে ঢুকলো নন্দিনী। এই মুহূর্তে মেয়েটি এমন এক অমোঘ টানে ডাক দিচ্ছে নন্দিনীকে। সেই ডাকের মায়ায় নন্দিনী ঠিক করছে নাকি ভুল করছে সে সব বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে তার। সে শুধু উদ্ভ্রান্তের মতো খুঁজে চলেছে কোনো এক মণিহারাকে। বেশ কিছুক্ষণ পর যখন সম্বিত ফিরল, নন্দিনী দেখল সে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে। চারিদিকে শুধু আকাশ ছোঁয়া গাছ। জঙ্গল এখানে এতটাই ঘন যে আলোর দেখা প্রায় নেই বললেই চলে। কেমন যেন থমথমে গভীর নির্জনতা। কি করবে এখন নন্দিনী? ফিরে যাবে কি? কিন্তু একটু পরেই বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তখন ছুটে এসেছে বলে সাথে ফোনটা আনতেই ভুলে গেছে। আর আনলেও এই গভীর জঙ্গলে লাভ বিশেষ কিছু হতো না। বুকের ভেতরে আতঙ্কের একটা নেকড়ে যেন থাবা বসাতে চাইছে। দাঁত চেপে সেটাকে দমন করে ধীর পায়ে এগিয়ে গেল নন্দিনী একটা পথ ধরে। বেশ খানিকক্ষণ পর থেমে গেল। হঠাৎ একটা শব্দ কানে এলো তার। কানটা খাড়া করে বুঝতে চাইল শব্দটা ঠিক কিসের শব্দ। একটু পরে বুঝতে পারল শব্দটা আগুন জ্বলার। এই গভীর জঙ্গলে আগুন জ্বলতে থাকার তো কথা নয়। মনের ভেতর বেশ কিছুটা সংশয় নিয়ে শব্দের উৎসটাকে লক্ষ্য করে এগিয়ে চলল নন্দিনী। একটু পরেই দেখতে পেল আগুনটাকে। বড় বড় শিখা তুলে জ্বলছে আগুনটা। নন্দিনী তাকিয়ে দেখল জঙ্গলের এই অংশে গাছপালা বেশ কিছুটা হালকা। জায়গাটা অনেকটা পাথুরে, ছোট বড় দু একটা টিলার মতোও রয়েছে। সেরকমই একটি টিলার সামনে জ্বলছে এই আগুনটা। আর আগুনটার সামনে চোখ বুজে বসে রয়েছে শীর্ণকায় এক মহিলা। মহিলাটির জট ধরা চুল গড়িয়ে নেমেছে কোল পর্যন্ত। কালো কুচকুচে গায়ের রং, গলায় কোনো এক পশুর হাড় দিয়ে তৈরি মালা, কপালে একটা কালো টিপ, সম্ভবত ছাইয়ের টিপ হবে। মহিলাটি বসে আছে একটি চামড়ার আসনে। সামনে একটি মাটির মালসায় বেশ কিছু বুনো ফুল। আরও কয়েকটা মালসার মধ্যে বেশ কিছু জিনিস যা নন্দিনীর পরিচিত নয়। এই মহিলা এখানে বসে কি করছেন? কোনো জপ তপ কি? কে জানে। নন্দিনীর এই মুহূর্তে এই সবের ওপর আগ্রহবোধ খুব একটা করল না। তাই কটেজে ফেরার জন্য ঘুরল সে। ঠিক তখনই ঘড়ঘড়ে কঠিন গলায় শুনতে পেল, যাকে খুঁজছিস তাকে পেলি। চমকে ঘুরে তাকালো নন্দিনী। এই মহিলা জানলেন কি করে সে কাউকে খুঁজছে? নাকি এই ছোট্ট মেয়েটা কোনো টোপ যাকে বারবার ব্যবহার করা হচ্ছে তাদের ফাঁদে ফেলার জন্য? তার শ্বশুর মশাইয়ের বিপুল অর্থ, তাই কি কেউ সুনিপুণ হাতে একটা অদৃশ্য ফাঁদ রচনা করে চলেছে? মনের ভেতর ভাবনাটা আসতেই বুকের ভেতরটা কেঁপে উঠল নন্দিনীর। দ্রুত পা বাড়ালো কটেজে ফেরার জন্য।
কিন্তু ওই জটাধারী মহিলার ভয়ঙ্কর অট্টহাসিতে আটকে গেল তার পা। সেই অট্টহাসিতে যেন কেঁপে উঠল চারপাশের আকাশ, বাতাস, এমনকি জঙ্গলের গাছপালাগুলো। অট্টহাসি থামলে কেমন একটা শিরশিরানি গলায় মহিলাটি ছড়া কেটে কেটে বলল, বুকের মাঝে ফুলের থোকা ঘুমিয়ে আছে মেয়ে, জাগাতে হবে খুব শিগগিরই, যোজন দূরে গিয়ে। নন্দিনীর মনের এখন যা অবস্থা তাতে হেয়ালি শোনার এতটুকু ইচ্ছে নেই তার। এই মুহূর্তে মহিলাটিকে উন্মাদ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তার। তাই বেশ কিছুটা বিরক্ত হয়ে ফেরার জন্য সে পা বাড়ালো। পেছন থেকে একই রকম কঠিন স্বর ভেসে এলো তার কানে, এখন যাচ্ছিস? যা 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 যা, কিন্তু আমার কাছেই তো ফিরে আসতে হবে রে। তোর নাড়া আমার পায়ে বাঁধা, না এসে উপায় নেই। গিয়ে দেখ তোর জন্য কি অপেক্ষা করছে। কানে ভয়ঙ্কর অট্টহাসি আর বুকের মধ্যে চরম এক অস্বস্তি নিয়ে যত দ্রুত সম্ভব ফিরতে লাগলো নন্দিনী। প্রায় ঘন্টাখানেক পর বহু কষ্টে পথটা খুঁজে পেয়ে যখন কটেজের সামনে ফিরল, তখন কটেজের সামনে লোকজনের জটলা দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। এত লোক কেন? তাহলে কি উন্মাদ প্রায় মহিলাটির শেষ কথাটাই সত্যি? ভয়ঙ্কর কিছু কি অপেক্ষা করছে তার জন্য? লোকজনের কৌতূহলী প্রশ্ন টপকে ভেতরে ঢুকল নন্দিনী, কিন্তু কটেজের ভেতরে পা দিয়েই থমকে গেল। বারান্দায় ওঠার সিঁড়িটায় মিনুমাসি ওভাবে শুয়ে কেন? কি হয়েছে মিনুমাসির? বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে তার। দ্রুত এগিয়ে গেল, উল্টে শুয়ে থাকা মিনুমাসির শরীরটাকে সব শক্তি দিয়ে সোজা করলো, আর অবস্থাটা দেখেই প্রচণ্ড আর্তনাদ করে উঠল নন্দিনী। মিনুমাসি! মিনুমাসির চোখটাও এভাবে আর ভাবতে পারল না নন্দিনী। গোটা শরীরটা দুলে উঠল তার। চোখের সামনে চাপ চাপ অন্ধকার। অবশ শরীরটা নিয়ে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল নন্দিনী। যখন জ্ঞান ফিরল, দেখল দীপান বিছানায় তার পাশে উদ্বিগ্ন মুখ নিয়ে চেয়ে আছে তারই দিকে। নন্দিনীকে চোখ খুলতে দেখে কিছুটা ভারী গলায় জিজ্ঞাসা করল, কেমন লাগছে এখন? নন্দিনী উঠে বসতে গেল, কিন্তু পারল না। শরীরে অসম্ভব ব্যথা। মুখ থেকে একটা যন্ত্রণার আওয়াজ বের হয়ে এলো তার। দীপান আরও কিছুটা এগিয়ে এসে নন্দিনীকে আলতো করে জড়িয়ে ধরে শুইয়ে দিল আবার। আরে আরে, উঠছো কেন? শুয়ে থাকো শুয়ে থাকো। প্ল্যান্ট থেকে ডক্টর বাসু এসেছিলেন, তিনি তোমায় এখন বিশ্রাম নিতে বলে গেছেন, আবার কাল সকালে আসবেন। বেশ কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাটা আবারও মনের পর্দায় দুলে উঠল নন্দিনীর। তাই উদ্বিগ্ন হয়ে সে জিজ্ঞাসা করল, মিনুমাসি কোথায়? কেমন আছে এখন? নন্দিনী দেখল দীপানের চোখের কোণে জল চিকচিক করছে। বুকের ভেতরটা আরও একবার দুলে উঠল নন্দিনীর। নিজেকে কিছুটা সংযত করে নিয়ে দীপান ভারী গলায় বলল, মিনুমাসি আর নেই। অনেকক্ষণ ধরে পড়েছিল ওভাবে, অনেকটা রক্তক্ষরণ হয়ে গেছে। কথাটা শুনেই ডুকরে কেঁদে উঠল নন্দিনী। দীপানের গলা থেকে বের হয়ে এলো একটা দীর্ঘশ্বাস। মুখ ঘুরিয়ে নিল দীপান। খানিকক্ষণ দুজনেই চুপ। তারপর বেশ কিছুটা আশ্চর্য স্বরে দীপান জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি বাড়িতে ছিলে না কেন? কোথায় গিয়েছিলে তুমি? সব বলবো তোমায়, কিন্তু তার আগে বলো তো, কে এমন করতে পারে? কোনো শত্রু কি, নাকি
কোনো অশরীরী, যার বয়স এই 9 বা 10। কথাটা শুনেই চমকে উঠল দীপান। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পকেটের ফোনটা বেজে উঠল। দ্রুত ফোনটা রিসিভ করে সে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। বৌমা কেমন আছে এখন? হ্যাঁ হ্যাঁ, একটু ভালো, জ্ঞান ফিরেছে, কথাও বলছে। আচ্ছা শোনো, আমি ওখানকার থানায় ফোন করে দিয়েছি। কটেজের গেটে 24 ঘন্টা পাহারার ব্যবস্থা ওরা করেছে। যতদূর বুঝতে পারছি এটা তিলুদের দলের কাজ। ভাবছে এভাবে আমাকে ভয় দেখিয়ে জব্দ করবে। যাই হোক, আমি 2-1 দিনের মধ্যে আসছি। তুমি বৌমাকে চিন্তা করতে বারণ করবে, আর তুমিও একটু সাবধানে চলাফেরা করবে। রাখছি এখন। ফোনটা কাটতেই নন্দিনী আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, বাবা, বাবা কি বলছেন? বাবার ধারণা ওয়াটার প্ল্যান্টে যারা ঝামেলা করেছে এটা তাদেরই কাজ। পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করেছে বাবা। হয়তো কাল থেকেই গেটে পুলিশ থাকবে। যাই হোক, তুমি একটু বিশ্রাম নাও, আর আমি একটু আসছি। কথাটা বলেই দ্রুত বেগে বেরিয়ে গেল দীপান। নন্দিনী শুয়ে রইল চুপ করে। চোখের সামনে অনেকগুলো পথ, কিন্তু কোথাও একটা গিয়ে সব পথগুলো জট পাকিয়ে যাচ্ছে। কোনটা ঠিক? তার আশঙ্কা, নাকি শ্বশুর মশাইয়ের অনুমান, নাকি সেই উন্মাদ প্রায় মহিলার ভবিষ্যৎবাণী? মনে মনে সে বলল, হে ঈশ্বর, পথ দেখাও, এই সংকট থেকে উদ্ধার করো। ঘটনাটা দীপানের বিয়ের আগে। তখন সবে সবে কলেজ পাশ করে দীপান পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। ওয়াটার প্ল্যান্টের কাজটাও বেশ কিছুটা এগিয়ে যাওয়ায় মনের ভেতরের চাপটা অনেকটাই হালকা হয়েছে দীপানের। বাড়ির গাড়িটা নিয়ে মনে মনে একটা গুনগুন করে গান গাইতে গাইতে দীপান বের হলো বাইরে। সুধীরদা বেজার মুখ করে পাশে বসে আছে। স্টিয়ারিংটা আজ দীপানের হাতে। তার ইচ্ছে একবার সাহেব বাঁধের দিকে যাবে। খবর পেয়েছে এবছর নাকি পরিযায়ী পাখিরা দল বেঁধে এসেছে সাহেব বাঁধে। ঝালদা বাজার মোড় থেকে 1 কাপ চা খেয়ে একটা তরতরে মন নিয়ে দীপান গাড়িটা নিজস্ব গতিতে চালিয়ে চলেছে পরিযায়ী পাখিদের দর্শন করতে। ফটোগ্রাফি চিরকালই তার নেশা। কলেজ জীবনে তো সে ভেবেই নিয়েছিল যে নিজে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবে, কিন্তু তার অমরেশপুরী বাবা সেই লক্ষ্যে অনেক দিন আগেই কাঁচি চালিয়ে দিয়েছে, আর তাকে ঢুকিয়ে দিয়েছে পারিবারিক ব্যবসায়। প্রথমের দিকে 2-1 বার মিনমিন করে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু মা সমর্থন করলেও অমরেশপুরী বাবা বজ্র নির্ঘোষ করে দিয়েছে। ছেলে খেলা বন্ধ করো, অনেক হয়েছে, এবার ব্যবসায় ঢোকো। বাবার কথাটা ফেলতে পারেনি দীপান। ভালোবেসে নয়, ভয়ে। আর সেই ভয়কে পাথেয় করেই ঝালদাতে এসে ঘাঁটি গেড়েছে দীপান। আজ প্রায় 2 মাস হয়ে গেল। সঙ্গে শুধু 2টো জিনিসই বাড়ি থেকে সে এনেছে, অমরেশপুরী বাবার হুঙ্কার আর নিজের ক্যামেরাটা। প্রথমটাকে কটেজে রেখে ক্যামেরাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে সে। তার লক্ষ্য সাহেব বাঁধ। সেখানে রয়েছে প্রচুর পরিযায়ী পাখি। এক পলক রাস্তার পাশটা দেখল আলোর আঁচ কিছুটা কমে এসেছে, আর সেটা অনুভব করেই গাড়ির গতিটা বেশ কিছুটা বাড়িয়ে দিল সে। সুধীরদা মুখটা বেজার করেই বলল, দাদাবাবু, বড়বাবু জানতে পারলে কিন্তু আমায় খুব বকবেন। আপনি বসুন না, আমি চালাচ্ছি। দীপান উত্তরে একটা হাসি দিয়ে গাড়ির গতিটা আরও খানিকটা বাড়িয়ে দিল। কিন্তু হঠাৎই রাস্তার বাঁক থেকে একটা বছর 10-এর মেয়ে হাতে একটা পাহাড়ি ফুলের থোকা নিয়ে লাফাতে লাফাতে এক্কেবারে গাড়ির সামনে এসে পড়ল। সজোরে ব্রেক কষল দীপান, কিন্তু সেই সময়টাও দিল না মেয়েটা।
তীব্র বেগে ঘুরতে থাকা গাড়ির ডান দিকের চাকাটায় যেন কিছু বুঝে ওঠার আগেই জড়িয়ে গেল মেয়েটা। গাড়িতে বসেই থরথর করে কেঁপে উঠল দীপানের শরীরটা। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারল না। আর তখনই শুনতে পেল যেদিক থেকে মেয়েটা এসছিল সেদিক থেকে বেশ কিছু লোকজন হৈ হৈ করতে করতে ছুটে আসছে তাদের দিকে। আর কিছু বোঝার আগেই সুধীর দাস স্টিয়ারিংটা হাতে ধরে ঘুরিয়ে দিল গাড়ির মুখ। কিন্তু ফিরতে ফিরতেও দীপানের মনে হলো একটা বছর দশেকের মেয়ে তার গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে আসছে। ঘরে এসে সজোরে দরজা বন্ধ করে দিল দীপান। থরথর করে কাঁপা শরীরটা নিয়ে এসে সে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু চোখ বুজেও দেখতে পেল সেই বছর দশেকের মেয়েটাকে। হ্যাঁ, বন্ধ দরজার ভেতর দিয়ে এসে দাঁড়িয়েছে তার সামনে। কিন্তু এ কি, মেয়েটার চোখের তলা দিয়ে রক্তের স্রোত নামছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর যেটা, সেটা হলো মেয়েটির চোখের মণি দুটো নেই। তার পরিবর্তে সেখানে রয়েছে শুধু নিকষ কালো অন্ধকার। মণিহারা মেয়েটি কেমন একটা মুখের হিংস্র ভঙ্গি করতে করতে তার দিকে এগিয়ে এলো। আর তখনই দীপান ভয়ে চিৎকার করে উঠল, কে তুমি? কে তুমি? আচমকা চোখ খুলে দেখল নন্দিনী কঠিন মুখে তার দিকে তাকিয়ে আছে। ফ্যাকাশে একটা হাসি দিয়ে দীপান বলল, কি হলো? সত্যি করে বলো তো কি ঘটেছিল? না বললে কিন্তু এরপর বিপদ আরো বেড়ে যাবে। তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আরে দূর, খুব একটা বাজে স্বপ্ন দেখলাম। কথাটা বলে পাশ ফিরে শুতে গেল দীপান। নন্দিনী দীপানের বুকের কাছটা হঠাৎ খামচে ধরে বলল, সময় কিন্তু বেশি নেই। নন্দিনীর এমন কঠিন রূপ দেখে দীপান ঘাবড়ে গেল কিছুটা। তারপর মাথা নিচু করে বলে চলল 6 বছর আগের ঘটে যাওয়া ঘটনাটা। বলছি শোনো, সবে তখন কলেজ পাশ করে বাবার ব্যবসাতে ঢুকেছি। এক্ষুনি একজনের কাছে যেতে হবে। কথাটা বলেই ঝুঁটিতে বিছানা ছেড়ে উঠে পড়ল নন্দিনী। দীপান বিছানায় আড় হয়ে বসে সে বলল, মানে? আরে আরে এত রাতে তুমি কোথায় যাবে? সব বলবো, আগে গাড়ি বের করো, আমি তৈরি হয়ে আসছি। জঙ্গলে ঢোকার মুখেও নন্দিনীর সংশয় ছিল আদৌ রাস্তাটা চিনে টিলাটার সামনে সে এসে পৌঁছতে পারবে কিনা। কিন্তু ঈশ্বর হয়তো তার প্রার্থনা শুনেছেন। এই গোটা পথটায় দীপান কঠিন মুখ করে গাড়ি চালিয়েছে। নন্দিনীও নিশ্চুপ ছিল। টিলার একটু আগে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামাতে বলল নন্দিনী। তারপর গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল তারা। দীপানও নীরবে অনুসরণ করল নন্দিনীকে। নন্দিনী দেখল এখনও জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে সেই উন্মাদ প্রায় জটাধারী মহিলা একই রকমভাবে বসে। নন্দিনী কাছে এগিয়ে যেতেই একটা অট্ট হাসি হেসে উঠল সে। কি রে মেয়ে, আসতে হলো তো? শুনেছিস তো তোর পরের অপরাধ? নন্দিনী কিছু বলার আগেই দীপান ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ল অগ্নিকুণ্ডের সামনে। তারপর ভেঙে পড়া গলায় বলল, সেদিন আমি মেয়েটাকে এভাবে ফেলে পালিয়ে যেতে চাইনি। সুধীরদাই হঠাৎ গাড়ির মুখটা ঘুরিয়ে দিল, আর আমিও তখন ভয়ে এমন অবশ্যই গেছিলাম যে কি ঘটেছে আর না ঘটেছে কিছুই বুঝে উঠতে পারিনি। শীর্ণকায় মহিলাটির মুখের কুঁচকে যাওয়া চামড়ায়
কঠিন একটা হাসি খেলে গেল। তারপর অদ্ভুত একটা গলায় বলল, জানিস কে সে? সে একটা অনাথ মেয়ে, কেউ নেই তার। তোর গাড়ির ধাক্কায় তার চোখের মণি দুটোই নষ্ট হয়ে যায়। চোখের মণি হারাবার পর কেউ তাকে দেখার ছিল না, শুধু মা মা বলে চিৎকার করতো সে। কেউ কেউ তার ডাকে সাড়া দেয়নি, কেউ না। দু একজন যা একটু দয়া করে তার মুখে খাবার দিত, সেটুকু খেয়েই কদিন বেঁচে ছিল মেয়েটা। কিন্তু তারপর কয়েক সপ্তাহের মধ্যেই সব শেষ হয়ে গেল। দাহ করারও কেউ ছিল না, মরে পড়েছিল অনেকক্ষণ। শেষে জানা দুই মিলে মেয়েটাকে একটা পলিথিনে মুড়ে মাটির তলায় শুয়ে দিল। একটু থামলো মহিলাটি। তারপর আবারও কঠিন গলায় বলতে শুরু করলো, সে মেয়ে মরলেও তার আক্রোশ মরেনি। তোদেরকেও একইভাবে মনিহারা করতে চায় সে। আর আজ থেকে নিস্তার নেই। কিছু তো একটা উপায় থাকবে, যে কোনো উপায়। পাশে তাকিয়ে দেখ। নন্দিনী আর দীপান চমকে তাকালো। দেখলো কাঠের ছোট ছোট টুকরো দিয়ে একটি চিতা বানানো রয়েছে। নন্দিনী বেশ কিছুটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, এটার কি দরকার? নন্দিনীর প্রশ্ন শুনে শীর্ণকায় মহিলাটি আবারও আকাশ বিদীর্ণ করা অট্টহাসি হেসে বলে উঠল, সেই মেয়েটিকে মাটির তলা থেকে তুলে আনতে হবে, তারপর দাহ কার্য সম্পন্ন করতে হবে নির্বিঘ্নে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, দাহ কার্য সম্পন্ন করতে হবে ভোরের আলো ফোটার আগেই। আর কোনোভাবে দাহ কার্য সম্পন্ন করার সময় কোনো বিঘ্ন ঘটলে চলবে না। কোনো কারণে দাহ কার্য অসমাপ্ত থেকে গেলে সে দ্বিগুণ শক্তি পেয়ে যাবে। তখন মণিহারার আক্রোশ থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। কিন্তু সেই মেয়েকে আমরা কোথায় পাবো? দীপান দেখলো তার প্রশ্নটা শোনার আগেই মহিলাটি চোখ বুজে ধ্যানস্থ হয়ে গেছে। তবু দীপান আরও একবার জিজ্ঞাসা করলো, এত বড় একটা জায়গায় কোথায় তাকে কবর দেওয়া হয়েছে আমরা বুঝবো কি করে? মা পথ বলে দাও আমাদের, উদ্ধার করো এই আক্রোশ থেকে। মা গো, বাঁচাও আমাদের। অগ্নিকুণ্ডের সামনে উপবিষ্ট মহিলাটির উদ্ধার করো আমাদের মা। কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। দীপান উঠে পড়ল। কি করবে বুঝে ওঠার আগেই মহিলাটি শিরশিরে গলায় বলে উঠল, পুকুর পাড়ে গাছের সারি, সেইখানেতে মেয়ের বাড়ি। দেখবে যেথায় জোনাক জলে, বন্ধ দরজা যাবে খুলে। অদ্ভুত এই ধাঁধা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইল দীপান আর নন্দিনী। মহিলাটি একই রকম সুরে বলে চলল, যা যা যা, এক্ষুনি যা, এক্ষুনি যা। হাতে হাতে একদম সময় নেই, একদম না, একদম না। যা, 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 যা।
দ্রুত গাড়িতে উঠে ঝড়ের বেগে বেরিয়ে পড়ল জঙ্গল ছেড়ে নন্দিনী আর দীপান। উদ্ভ্রান্তের মতো খুঁজতে লাগলো কোথায় এমন পুকুর আছে যেখানে গাছের সারির মধ্যে শুয়ে আছে সেই মেয়েটি। দ্রুত মাটি খুঁড়ে তুলে আনতে হবে তাকে, তারপর শুইয়ে দিতে হবে সাজানো চিতায়। কিন্তু তারপর না, অত দূর ভাবতে পারছে না নন্দিনী। সবার আগে খুঁজতে হবে তাকে, উদ্ধার পেতে হবে তার আক্রোশ থেকে। কিন্তু এইটুকু সময়ে এরকম রাতের অন্ধকারে কোথায় খুঁজে পাবে তাকে? আদৌ পাবে তো? হঠাৎ গাড়িটা সজোরে ব্রেক কষল দীপান। ওই দেখো, চলো ঝটপট চলো। নন্দিনী তাকিয়ে দেখল বেশ কিছুটা দূরে গাছের সারি দিয়ে ঘেরা একটি পুকুর। দীপান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েছে। নন্দিনীও আর সময় নষ্ট করল না। দীপান দৌড়ে যেতে গিয়ে থেমে গেল একবার। দাঁড়াও, আমি একটা জিনিস আনি। কথাটা বলেই ছুটে গিয়ে গাড়ি থেকে স্টেপনি লাগানোর রডটা হাতে নিয়ে দৌড়ে এলো আবার পুকুর পাড়ে। মোবাইলের জোড়া আলোয় একটু পরেই আলোকিত হয়ে উঠল পুকুর পাড়টা। কিন্তু দুজনে তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো জায়গা পেল না যেখানে মেয়েটিকে কবর দেওয়া হয়েছে। চারিদিকটা শুকনো খটখটে। দ্রুত পায়ে আরও একবার চক্কর দিল দীপান। তারপর বেশ কিছুটা হাঁপাতে হাঁপাতে বলল, না, এখানেও তো নেই। যা, কি যে করা যায়। ধাঁধাটা আরও একবার মনে মনে স্মরণ করল দীপান। পুকুর পাড়ে গাছের সারি, সেইখানেতে মেয়ের বাড়ি। দেখবি যেথায় জোনাক জলে, বন্ধ দরজা যাবে খুলে। আচ্ছা নন্দিনী, এই বন্ধ দরজা খোলার কথা কেন বলল? বুঝতে পারছি না জানো, আমার সাথে প্রথম দেখাতেও এরকম একটা ধাঁধা বলেছিল। আর সেখানে বলেছিল মেয়েটি নাকি ঘুমিয়েছে যোজন দূরে। কিন্তু যোজন মানে কত দূর? প্রাচীনকালে দূরত্ব বোঝাতে যোজন শব্দটি ব্যবহার করা হতো। যতদূর জানি 1 যোজন মানে 10 মাইল, অর্থাৎ কিলোমিটার হিসেবে প্রায় 15 কিলোমিটার। কিন্তু ওই জটাধারী মহিলা কি এত হিসেব করে দূরত্ব বলছে? সেটাই তো ভাবছি কি যে। বেশ, চলো, আমাদেরকে আরও অনেক খুঁজতে হবে, কারণ তাকে আমাদের পেতেই হবে। সে যেমন করেই হোক তাকে আমাদের পেতেই হবে। চলো নন্দিনী। গোটা এলাকাটা তোলপাড় করে ফেলল। অগুন্তি পুকুর পাড় ঘুরেও কোথাও কোনো চিহ্ন পেল না। চরম এক হতাশা নিয়ে থেমে গেল দীপান আর নন্দিনী। আর কোনো উপায় নেই। মণিহারার আক্রোশে একটু একটু করে শেষ হয়ে যাবে তারা সব। তার চরম আক্রোশে এক এক করে সে খুবলে নেবে প্রত্যেকের চোখ। ভাবনাটা মাথায় আসতেই বুকের ভেতরটা প্রবলভাবে কেঁপে উঠল নন্দিনীর। একটা দীর্ঘশ্বাস বুকের পাকদণ্ডি দিয়ে উঠে এলো তার। দাঁতে দাঁত চেপে দমন করলো সেটাকে। দীপানও স্টিয়ারিংটা ধরে শূন্যে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তারা। আর ঠিক সেই সময় দৃশ্যটা চোখে পড়ল তাদের। দীপানকে আলতো ঠেলা দিয়ে ফিসফিস করে বলল, ওই দেখো। চমকে তাকালো দীপান। দৃশ্যটা দেখে প্রায় 1 লাফে গাড়ি থেকে নামল সে। নেমে পড়েছে নন্দিনীও। দ্রুত ছুটে গেল দুজনেই। কিছুটা যেতেই দেখতে পেল ইট বের হওয়া দেওয়ালটায় একটা প্রায় ভেঙে পড়া লোহার দরজা। তার মাথাতে অসংখ্য জোনাকি উড়ছে চক্রাকারে। উদ্ভ্রান্তের মতো আগাছার জঙ্গলটাকে টপকে দীপান পৌঁছে গেল দরজার কাছে। পেছনে মোবাইলের টর্চটা জেলে এসে দাঁড়ালো নন্দিনী। সজোরে একটা ঠেলা দিয়ে দরজাটা খুলে দিল দীপান। বিচ্ছিরি একটা আওয়াজ করে খুলে গেল দরজাটা। দ্রুত ভেতরে পা বাড়ালো তারা।
তারা নিশ্চিত জটাধারী মহিলার কথা যদি সত্যি হয় তাহলে ভেতরে অবশ্যই কোনো পুকুর আছে। এটা হয়তো কোনো এক সময়ের কোনো জমিদারের বাড়ি ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আবারও পাগলের মতো খুঁজতে শুরু করলো দুজনেই। দীপান এক হাতে রড, অন্য হাতে মোবাইলের টর্চটা জেলে আগাছা ভরা মেঝেটাকে টপকে ঢুকে গেল ভেতরের দিকে, কিন্তু একটু পরেই থেমে গেল। মাগো! উফ! নন্দিনীর চিৎকার শুনে দ্রুত ছুটে এসে দেখল নন্দিনী হুমড়ি খেয়ে পড়ে আছে মাটিতে। হাতের মোবাইলটাও ছিটকে পড়েছে বেশ কিছুটা দূরে। ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কি হলো নন্দিনী? আমার পা কিছু তো আটকে গেছে। দ্রুত আলো ফেলল দীপান। দেখল নন্দিনীর পা আটকে গেছে কোনো এক নরম মাটিতে। হ্যাচকা টানে তুলল নন্দিনীকে, আর ঠিক তখনই চোখে পড়ল জমে যাওয়া পুকুরটা। চারপাশে বড় বড় আগাছায় ঢেকে থাকার জন্য আর আলো আঁধারি হওয়ার কারণেই এই পুকুরটাকে তারা খেয়াল করেনি। তার মানে এই সেই পুকুর, এই আগাছাগুলোই তাহলে মহিলার বলা গাছের সারি। এক মুহূর্ত ভাবল দীপান, তারপর দ্রুত হাতে লোহার রড দিয়ে খুঁড়তে লাগলো নরম মাটি। নন্দিনীও মোবাইলটা তুলে এনে আলো ফেলল সেই জায়গায়। হাত দিয়ে সরাতে থাকলো উপড়ে ফেলা মাটিগুলোকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় সরে গেল মাটি, আর বের হয়ে এলো দীর্ঘ সাদা পলিথিনে মোড়া একটি 10-12 বছরের মেয়ের কঙ্কাল। নন্দিনী টর্চের আলোটা আরও একটু ভালো করে ফেলতেই সে চমকে উঠল। কঙ্কালটার হাত দুটো বুকের কাছে জড়ো করে রাখা, ঠিক যেন কিছু একটা দুটো হাত দিয়ে বুকের কাছে জড়িয়ে রেখেছে সে। পলিথিনের প্যাকেটটা একটু ফাঁকা করতেই সেখানে দেখা গেল শুকিয়ে যাওয়া কিছু ফুল আর ডালপালা কঙ্কালের হাতের মধ্যে ধরা। নন্দিনীর আর কিছুই বুঝতে বাকি রইল না। কেন কলকাতার বাড়ির করিডোরে এরকম পাহাড়ি ফুলের থোকা পড়েছিল? কেন কটেজে এত রাতে 10 বছরের একটি মেয়ে নিঃশব্দে হেঁটে চলেছিল? আর কেনই বা এই মণিহারা মেয়েটি রাস্তার বাঁকে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল? কিংবা মহিলার ধাঁধাগুলোর অর্থ? সব কিছুই এখন স্পষ্ট। এতক্ষণে যেন একটা ঘোরের মধ্যে ডুবেছিল নন্দিনী, তাই অনেক কিছু চোখের সামনে ঘুরলেও ঠিক মতো ধরতে পারছিল না। এখন পারছে। দীপানের দিকে তাকিয়ে দেখল সে স্থির দৃষ্টিতে দেখছে পলিথিনে মোড়া কঙ্কালটাকে। দীপানের চোখের কোণে জল টলমল করছে, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে দীপান বলল, নন্দিনী, নন্দিনী, হাত লাগাও। খুব সাবধানে তুলতে হবে, কে ধীরে ধীরে, খুব ধীরে। নন্দিনী হাত লাগালো। দুজনে দুপ্রান্তে ধরে পলিথিনটা তুলে আনার সময় হঠাৎ করেই কঙ্কালের মাথাটা ঘুরে গেল। বুকটা ছ্যাঁত করে উঠল দুজনেরই। নিজেদেরকে কোনো রকমে সামলে নিয়ে যত দ্রুত সম্ভব গাড়ির কাছে তারা পৌঁছানোর চেষ্টা করল। আগাছা ভরা রাস্তাটা পার করে তারা দুজনেই দ্রুত পায়ে গাড়ির কাছে এসে পৌঁছে পলিথিনটা গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। দূরে কোথাও অনেকগুলো কুকুর যেন একসাথে ডেকে উঠল। সেই সঙ্গে রাত্রির নিস্তব্ধতা যেন ভেঙে গেল আচমকাই। দীপানও আরও একবার কবরটার কাছে ছুটে গেল। যতটা সম্ভব নিখুঁত করে বুঝিয়ে দিল কবরটাকে। বেশ কয়েকটা ছোটোখাটো গাছ তুলে বসিয়ে দিল তার ওপর। পড়ে থাকা রডটা নিয়ে ফিরে এসে গাড়িতে উঠে বসল সে। মোবাইলটা অন করে দেখল রাত 3টে পার হয়ে গেছে। তার মানে হাতে আর মাত্র 1 ঘন্টা সময়। ঝড়ের বেগে গাড়ি চালিয়ে উপস্থিত হলো অগ্নিকুণ্ডের সামনে। সযত্নে দুজনে মিলে নামালো পলিথিনে মোড়া কঙ্কালটাকে।
তারপর জটাধারী মহিলাটির নির্দেশে সেই কঙ্কালটিকে শুইয়ে দিল চিতার ওপরে। সেই মহিলা নন্দিনীর দিকে তাকিয়ে বলল, তোর তোর ব্যাগের ভেতরে একটা একটা ফুল আছে, ফুল। ওটা ওটা আমাকে দে 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 দে। মহিলাটি ফুলটা হাতে নিয়ে এক মুহূর্তে কঠিন একটা হাসি হাসল। তারপর নন্দিনী আর দীপানের উদ্দেশ্যে বলল, ওই পাতার আসন দুটোর ওপর বস। আমি মন্ত্রোচ্চারণের সাথে এই ফুল অগ্নিকুণ্ডে নিবেদন করব, আর তারপর মহিলা পর মুহূর্তেই চিতায় শায়িত সেই কঙ্কালটার দিকে তাকালো। তারপর একই রকম স্বরে বলল, সে বাঁধন ছিঁড়ে বেরোতে চাইবে, পালাতে চাইবে চিতা ছেড়ে, কিন্তু কোনোভাবেই তাকে সেটা করতে দেওয়া যাবে না। এ দেহ না পুড়লে তার আক্রোশ শেষ হবে না। আমি নির্দেশ দিলেই এই অগ্নিকুণ্ড থেকে আগুন নিয়ে তুই চিতাটায় অগ্নি সংযোগ করবি। আর এই মেয়ে তোকে সাবধান করে রাখছি, সে কিন্তু তোকে নানাভাবে প্রভাবিত করতে চাইবে, কিন্তু মনে রাখতে হবে সে সবই তার ছল। সেই ছলনায় ভুললে চরম সর্বনাশে মরবে। কথাটা বলেই মহিলা মন্ত্র উচ্চারণ শুরু করলো। নমো নমস্তে ত্রিপুরারি চক্ষুষে মহেশ্বরং মহদাম বেজসে চরাচরং জঠরেশে স্থিরতে ত্রিধা বিভক্তায় নমস্তু বন্নয়ে। নমো নমস্তু ত্রিপুরারি চক্ষুষে মহেশ্বরং মহদাম বেজসে চরাচরং জঠরেশে স্থিরতে ত্রিধা বিভক্তায় নমস্তু বন্নয়ে। আর ফুলের শুকিয়ে যাওয়া থোকা থেকে একটু একটু করে অংশ ছিঁড়ে নিবেদন করল অগ্নিকুণ্ডে। কিছুক্ষণের মধ্যেই চিতায় শায়িত কঙ্কালের পলিথিনটা সশব্দে ছিঁড়ে গেল, আর সেখান থেকে ভয়ঙ্কর আক্রোশের একটা কণ্ঠস্বর যেন ভেসে আসতে লাগলো। নন্দিনী দীপান দুজনেই চমকে তাকালো সেদিকে, আর যা দেখল তাতে তাদের চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল ঠকঠক করে। রক্ত মাংস প্রাণহীন সেই কঙ্কালের থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে। সে যেন উঠে বসতে চাইছে চিতার ওপর, কিন্তু কোনো একটা কারণে সে পারছে না। কঙ্কালের চোখের কোটর থেকে গড়িয়ে আসছে কালচে রক্ত, কিন্তু এ কিভাবে সম্ভব? সেই কঙ্কালের মুখের দিকে তাকালেই মনে হয় যেন ভয়ঙ্কর একটা আক্রোশের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে দীপানের দিকে। জটাধারী মহিলার মন্ত্রোচ্চারণ আরো দ্রুত আরো তীক্ষ্ণ হতে শুরু করলো। ফুলের অংশগুলোকে সে নিবেদন করতে থাকলো ক্ষিপ্র হাতে। নন্দিনী আর দীপান অবাক হয়ে দেখলো মেয়েটার বুকের কাছে যে শুকনো ডালপালা আর ফুলের পাপড়িগুলো ছিল তা যেন নীলচে আভা ধরে একটু একটু করে মিলিয়ে গেল। আর চিতায় শায়িত কঙ্কালটা যেন ততোধিক আক্রোশে চিৎকার করে উঠল। মহিলাটি মন্ত্র উচ্চারণ থামিয়ে দীপানকে ইশারা করলো অগ্নিকুণ্ড থেকে আগুন নিয়ে চিতায় অগ্নি সংযোগ করতে। দীপান নির্দেশ পেতেই দ্রুত উঠে অগ্নিকুণ্ড থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে এগিয়ে গেল চিতার দিকে। চিতার ওপর শায়িত কঙ্কালটার থেকে কেমন যেন একটা আকুল কণ্ঠে ডাক ভেসে এলো। নন্দিনীর ভেতরটা দুলে উঠল। এই সেই ডাক যেটা নন্দিনী শুনেছিল সেদিন গভীর রাতে। এই সেই মা ডাক, যা একজন তৃষিত মায়ের বুক জুড়িয়ে দিতে পারে। দীপানও এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। জটাধারী মহিলা চিৎকার করে উঠল, দেরি করিস না, ওর ছলনায় ভুলিস না, সর্বনাশ সর্বনাশ। দীপান আবারও জ্বলন্ত কাঠটা নিয়ে এগিয়ে গেল।
সেই কঙ্কালটা আবার আকুল কণ্ঠে মা মা বলে ডেকে উঠল। কোনো মেয়ে কি এই মা ডাকে স্থির হয়ে বসে থাকতে পারে? না, নন্দিনীও পারল না। পাগলের মতো ছুটে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল দীপানকে। দীপান মাটিতে আছড়ে পড়ল। হাতে ধরা জ্বলন্ত কাঠটাও ছিটকে পড়ল কিছুটা দূরে। নন্দিনী হুঙ্কার দিয়ে উঠল, কেউ আগুন দেবে না, কেউ হাত দেবে না ওর গায়ে, বলে দিচ্ছি, ওর গায়ে কেউ আগুন দেবে না। তারপর দুহাত বাড়িয়ে এগিয়ে যেতে লাগলো চিতার দিকে। সময়ের ভগ্নাংশে উঠে পড়েছে জটাধারী মহিলাটি, হাতে ধরা একটি জ্বলন্ত কাঠের টুকরো। মুখে তীব্র আওয়াজ তুলে তীরের বেগে ছুটে গিয়ে ধাক্কা দিল নন্দিনীকে। তারপর চোখের পলকে লাগিয়ে দিল চিতায় আগুনটা। নন্দিনী মাটিতে শুয়ে শুয়েই দেখল কেমন করে যেন একটা 10 বছরের কচি শিশু, তার নরম দেহটা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার নিষ্পাপ মুখটা আগুনের মধ্যে যেন ভেসে উঠল। চোখে এক সমুদ্র জল নিয়ে একটু একটু করে চোখ বুঝে এলো নন্দিনীর। অনেকগুলো মানুষের চাপা গুঞ্জনে চোখ মিলে তাকালো নন্দিনী। বেশ কিছুটা সময় লাগলো বুঝতে যে সে নার্সিংহোমের একটি বেডে শুয়ে আছে। একটু পরেই গুঞ্জনরত মানুষগুলোকে চিনতে পারল সে। সে দেখল শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে, আর বেডে তারই পাশে বসে আছে দীপান, তার মুখের দিকে তাকিয়ে। তাকে চোখ মেলতে দেখেই শ্বশুরমশাই কাছে এগিয়ে এসে মৃদু একটা শ্বাস ছেড়ে বললেন, শরীরটা এখন ঠিক বোধ করছো? নন্দিনী মৃদু মাথা নাড়ল। শ্বশুরমশাই আলতো হাসি হেসে বললেন, আচ্ছা, তোমরা কথা বলো, আমি দেখি ডক্টর মিত্রর সাথে কথা বলি, রিলিজের ব্যবস্থা করা যায় কিনা দেখি। শ্বশুরমশাই চলে গেলে নন্দিনী দীপানের হাতটা আলতো করে ছুঁয়ে জিজ্ঞাসা করল, কি এমন হয়েছিল যে আমায় নার্সিং হোমে ভর্তি করতে হলো? দীপানের ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি। হয়নি, হবে। মানে? শোনা, তুমি এবার মা হতে চলেছ। ডক্টর মিত্র একটু আগেই দীপান কনফার্ম করেছে। আরো কিছু বলে চলল, কিন্তু নন্দিনী যেন কোনো কথাই বিশেষ শুনতে পেল না। তার চোখের সামনে তখন হেঁটে চলেছে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে। দুহাত বাড়িয়ে তাকে ডাকছে মা মা বলে। নন্দিনী চোখের সামনে দেখতে পাচ্ছে সেই মেয়েটিকে। দুহাত বাড়িয়ে তাকে কোলে তুলতে গেল, আর তখনই সে অবাক হয়ে দেখল ছোট্ট মেয়েটির হাতে একটি ফুলের থোকা। মনি, আয় মা, আমার বুকে আয়। মনি, আয় মা, আয় আমার কাছে, আয় মা, আমার বুকে আয়। মনি, আয় 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 মনি। মা, মা। এতক্ষণ শুনলেন হেমন্ত দত্তের কাহিনী মণিহারা। জ্যাম হাব স্টুডিওর পক্ষ থেকে লেখক হেমন্ত দত্তের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।